বিমলের ঘরে এসে ওদের ঘর আলো করো আর ওদের সুখের সংসার করতে সাহায্য করো গোপাল। ঠাকুরের কাছে কার জন্য মানত করছো সবিতা? সংসারের সকলের জন্য গো। হ্যাঁ ওগো, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন শাঁখা সিঁদুর নিয়ে স্বর্গে চলে যেতে পারি। আমি তো অন্যায় কিছু বলিনি গো। মেয়েদের জীবনে পতি যে পরম গুরু। তা হ্যাঁ গো, আমাদের শিউলির জন্য কি আজ পর্যন্ত একটা পাত্রের সন্ধান করতে পারলে না? চেষ্টা তুমি করছি না সবিতা, কিন্তু আমার শিউলি মায়ের জন্য উপযুক্ত পাত্র আমি কোথাও। আমার বিয়ের জন্য তোমাকে এত ব্যস্ত হতে হবে না বাবা, আমি এখন বিয়ে করবো না। শিউলি, মা গো, বাবাকে বুঝিয়ে বলো না আমি এখন বিয়ে করবো না। আরে সেকেন্ড শিউলি, তুই বিয়ে করবি না? জানিস আমি এই মাত্র ছেলের বাবার সঙ্গে পাকা কথা বলে। কোথায় কোথায় রে বিমল? শ্রীকৃষ্ণপুরে বর্দা, বাবার একমাত্র ছেলে।
তা ছেলে কি করে রে কমল? ছেলে ইঞ্জিনিয়ার, আর ছেলের বাবার আর কাকার বিরাট কন্ট্রাক্টের বিজনেস। তাহলে তো খুব ভালো হবে রে কমল। তাহলে ছেলের বাবার নামটা কি? দীপক ঘোষাল আর কাকা অনুপ ঘোষাল। আরে তোমাকে কি বলবো ওরদা, আমি যেতেই অনুপ ঘোষাল স্ত্রী আমাকে দোতলায় নিয়ে গিয়ে ডাইনিং টেবিলে বসে এমন খাওয়ালো, যদি না জোর করে উঠে পড়তাম আমার পেট ফেটে যেত। তাহলে হবু বেয়ান খুব খাতির যত্ন করলো, তাই না রে কমল? তুই তাহলে এক কাজ কর, ওই অনুপ ঘোষালের মেয়েকে তুই বিয়ে কর, তাহলে তুই অনেক খাতির যত্ন পাবি। কি বলবি তুই? কমল এসব কি করছিস? আরে বাবা, শিউলি বড় হয়েছে যে, তুই ওর গায়ে হাত তুলতে পারিস না এখন। ও তাহলে যা তা কথা বলছে কেন? তোরা তাহলে আমার বিয়ের কথা বলছিস কেন রে ছোট্টা? ওকে নিষেধ করবো দি, নইলে কিন্তু আবার মারবো। বাবা দেখো না, ডাকাতটা আমার মারতে আসছে। কমল কমল তো পেয়ে কাকা, তো কাকাকে তো কোনো ওই ধরনের কথা বলতে হয়েছে না। তাহলে তোমার যে তোমার যাবো কাকা ওনার হয়ে গেছে। থাক, থাক, থাক। এ ছোট্টা আমার অন্যায় হয়ে গেছে। আর কখনো এমন করবি না, ঠিক আছে? বলবো না, বলবো না, বলবো না। এবার হচ্ছে ছোট্টা। কাকা ভাই কি ঝগড়াটা কেমন দেখলে তো? বলে ওই হাসি খুশি করে মুখের দিকে তাকিয়ে এই সংসারে আমি বেশ শান্তিতে আপনার কথা মতন চলার চেষ্টা করছি। খুব ভালো করেছেন খুব ভালো করেছে। আমি তো এটাই চাইছি না। আপনি খুশি হয়েছেন কাকা? ভীষণ খুশি হয়েছি তোমার এই প্রত্যাবর্তন দেখে। আমি যে কত বড় খুশি হয়েছি তা আমি তো তোমাকে ভুলে বোঝাতে পারবো না। তা আমি ভুলে বোঝাতে পারবো না। আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে। বর্দি, বর্দি আপনি এদিকে মুখ ঘুরে দাঁড়িয়েছেন, আপনি কিছু বলবেন না বর্দি? আমি আর কি বলবো শিপ্রা, যা বলার তা তো তোর বড়টাই বলে গেল। কি রে শিউলি, তুই আমাকে কিছু বলবি না বুঝি? আমার সাথে কথা বলবি না, রাগ হয়েছে? তুমি বিশ্বাস করো কাকিমা, তোমার উপর না আমার একটুও রাগ নেই। শিউলি, অনেক বেলা হয়ে গেছে। হ্যাঁ, রান্না চাপাতে হবে, তোর বাবা খেয়ে স্কুলে যাবেন। চল মা, উনুনে আঁচটা তুই আমাকে ধরিয়ে দিবি। চলো মা, চলো। আচ্ছা কমল, আচ্ছা এই এই কমল, বলছি বর্দি কি তোমার সব? আমি বুঝি তোমার কেউ নই? আমি কি তোমায় সে কথা বলেছি মেজো বৌদি? তাও অবশ্য তুমি বলোনি ঠিকই। আচ্ছা কমল, একটা কথা বলো তো, শিউলি কেন বিয়ে করতে রাজি হচ্ছে না? আমি কি করে জানবো মেজো বৌদি? তুমি সব জানো, তবুও তুমি কিছু বলবে না, তাই না? ভেবেছো ডুবে ডুবে জল খাবে আর শিবের বাবা টের পাবে না? তোমার কথা আমি ঠিক বুঝতে পারলাম না মেজো বৌদি। তুমি নিশ্চয়ই তুমি কচি খোকা নাও। ছি বাবা ছি, শিউলি তোমার ভাইজি, মেয়ের মতো, তার সাথে তুমি। মেজো বৌদি! সে কথা আমি তোমাকে বলতে পারবো না মেজদা, সেটা এই মেজো বৌদির কাছ থেকেই জেনে নিও, জেনে নিও। তোমার চোখে মাথা যাচ্ছিল কেন? আমি তোমাকে সে কথা বলতে পারবো না, কিছুতেই বলতে পারবো না। আমি বললে তুমি বিশ্বাসও করবে না। তা ঠিক, আমি তোমাকে প্রমাণ দেবো, প্রমাণ। না শিবরা, তোমাকে এক্ষুনি বলতে হবে। আমার তোর সইছে না। আসলে আমাকে একা পেয়ে আমার হাত ধরে টানতে টানতে আমার বেডরুমে নিয়ে গিয়ে ও আমাকে যাচ্ছে না। তুই কি বলছো শিবরা? আমি তো বিশ্বাস করতে পারছি না। আমি তোমাকে আগে বলেছিলাম যে আমি বললে তুমি কিছুতেই বিশ্বাস করবে না। আচ্ছা বিমল, তুমি আমাকে একটা কথা বলো তো। আচ্ছা তুমি তো শিউলির জন্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, কত ছেলে দেখেছো, সাথে শিউলি বিয়ে করতে রাজি হচ্ছে না কেন তুমি একবার ভেবে দেখেছো? হ্যাঁ তা তো বটে, কথাটা অবশ্য তুমি মন্দ বলনি। এখন চলো, আমাকে কলেজে যেতে হবে, চলো। না, আজ তুমি কলেজে যাবে না, আজ তুমি আমাকে শুধু আদর করবে। আজ আমি তোমাকে আদর করতে করতে বলবো, পুছো যারা পুছো, মুঝ
সংসার হবে। রবীন্দ্রগীতি রবীন্দ্রসঙ্গীত এদেশের শ্রেষ্ঠ গান। তোমার ওই টুটুল সিংহন দেওয়ানো গান আমার একদম ভালো লাগে না। তোমার এই বড় মানিমাদার নেকুনকু সুরে গান গাইতে আমি পারি না। আমার বাবা ভুল করে তোমার হাতে তুলে দিয়েছে বলে তুমি ভেবো না সারা জীবন আমি এখানেই পড়ে থাকবো। কখনো না, কোনো না, কোনো দিনও না, দিনও না। পলাশ আমাকে বলেছে সে নাকি পুরীতে ফ্ল্যাট কিনেছে আমার জন্য। আমি তার হাত ধরে চলে যাব, কিন্তু তার আগেই অমল রায়ের সংসারটাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। ভালোবাসা পাপ, সেই পাপে আজ 25টা বছর ধরে আমি নরক যন্ত্রণা ভোগ করতে চলেছি। আমি না পেলাম স্বামী, পুত্র, সংসার। সহ্য যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। এই এতগুলো বছর বাইরে বিক্রি করে আমি জীবনে কি পেলাম? আমি কি পেলাম? টাকা ছাড়া এই দুনিয়ায় সবই ফাঁকা কুন্তি। টাকাই হচ্ছে কলির ভগবান। যার টাকা নেই কেউ তোকে মানুষ বলে গণ্য করে না। কিন্তু আমি কি পেলাম? পারবে আমাকে তুমি মুক্তি দিতে বলো? পারবে? মুক্তি? তোমাকে মুক্তি দিলে দেশে ফিরে গিয়ে আমার সমস্ত স্মাগলিং বিজনেসের কথা সকলের কাছে পাস করে দেবে। ধর্মের কল বাতাসে ওরে। কারণ তুমি আমার মতো অনেক মেয়েকে তুমি সর্বনাশ করেছো, তাদেরকে জঞ্জলা লাঞ্ছনা দিয়েছো। তাই তাদের বুকে একটা দীর্ঘ নিঃশ্বাস, তাদের হাহাকার বোমা হয়ে ছুটে আসবে তোমার দিকে। তখন তুমি বাঁচার জন্য কোনো কুল কিনারা খুঁজে পাবে না। আমার অর্থ আর অহংকারের জাহাজ আমাকে টেনে তুলে এনে পৌঁছে দেবে তোমার কাছে। এসো কাছে এসো। না না, আমার জীবন থাকতো আমি কিছুতেই তোমাকে আমি তোমার দেবো না। না, এখন আমি আসবো, আবার পরে একদিন আসবো। আর সেদিন এসে এই মাসের হিসাবটা আমি নিয়ে যাবো। এখন আমি আসি। গুড বাই। তাই এসো শয়তান, তাই এসো। আমিও সেই দিনটার অপেক্ষাতেই রইলাম। কারণ আমার বোন বলছে আমার সন্তান মরেনি। সেই হতভাগিনী দেবকে মাকে ছেড়ে কোনো এক যশোদা মায়ের কোলে বড় হচ্ছে। তোমারই পথে বেঁচে কোলে বাড়ি ছেড়ে। তুমি কে বাবা তুমি? আমি লোকনাথ বাবাজির একনিষ্ঠ ভক্ত প্রেমদাস বাবাজি মহারাজ। হস্তরেখা দেখে ভূত ভবিষ্যৎ বলাই আমার একমাত্র কাজ। তাই নাকি বাবা? তাহলে আমার হাত দেখে বলো না, বলো বাবা। আমার হাত এক নম্বর তোমাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল, আর তারই ঔরসে তুমি হয়েছিল সন্তান সম্ভবা। কিন্তু কি বাবা? তোমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে সে বিয়ে করেনি। হ্যাঁ, শোনো বাবা, সব সত্যি। আচ্ছা বাবা, বলতে পারো আমার সন্তান কি এখনো বেঁচে আছে? আছে। তবে কোথায় আছে আমি তা বলতে পারবো না। কিন্তু তোমাকে যে বলতে হবে বাবা। বলো বাবা, বলো, তোমাকে বলতে দাঁড়া হবে। বলছি, তোমাকে দাঁড়া। বলতে হবে। বলো বাবা। নমস্কার মশাই, আপনি? আর বলো না কুন্তি, অনেক দিন ধরে তোমার কাছে আসবো করো, আর পারে না। তা দেখো না, সাধুর বেশ ধারণ করে কেমন তোমার কাছে চলে এলাম। কেন
কেন এসেছেন নস্কর মশাই? আচ্ছা, কথাটা না বললেই নয়। আর পাঁচজন যে জন্য তোমার কাছে আসে, আমিও এসেছি। এসো না প্রিয়ে, তুমি আমার রাধে আর আমি তোমার শ্যাম। আমরা দুজনে মিলে মিশে উড়িয়ে দেব প্রেমে। আমার যে ধৈর্য ধরছে না না গো। এসো প্রিয়তম, এসো এসো। হয়ে গেছে, তুমি আমাকে ছেড়ে দাও। আমার হয়ে গেছে। সে কি নস্কর মশাই, এর মধ্যেই হয়ে গেল? একদম তুমি আমাকে জড়িয়ে ধরার চাপে আমার পেছন দিক থেকে হয়ে গেছে। কি গন্ধ! তাই তো? কি গন্ধ, কি গন্ধ, এবার কি হবে নস্কর মশাই? হবে কোনতে? কি আর হবে? আমি এখন এই সামনের জোড়টা থেকে এখনই পরিষ্কার করে আসছি। পরিষ্কার। তাই এসো। বুড়ো ঘাটের মরা 3 বোঝা কাঠ শ্মশানে চলে গেছে, এখন আর এসেছে আমাকে নিয়ে ফুর্তি করতে এসেছে। তুমি বিশ্বাস করো মাসি, আমি স্ফূর্তি করতে আসিনি। তাহলে আমার কাছে কি জন্য এসেছো তুমি? দেখা আমার পরনে কয়েকদিন পোশাক, জেল ফেরার কয়েদি আমি তোমার থেকে এসেছি একটু আত্মগ্রহণ থাকার জন্য। কিন্তু আমার কাছে কত মানুষ আসে যায়, তাদের কাছে তোমাকে তো আমি আশ্রয় দিতে পারবো না বাবা। সে কি মাসি, আমি আমি যদি তোমার ছেলে হতাম তাহলে তুমি পারতে আমাকে ওই পুলিশের হাতে তুলে দিতে। কি বলবো? তুমি বলো না, তুমি কে বাবা? তুমি বলো। আমি কর্ণ। কর্ণ? মাসি, আমার নাম শুনে তুমি চমকে উঠে গেল। ওরে কর্ণ! তোকে স্পর্শ করার সাথে সাথে আমার মাতৃহৃদয় থেকে ডুকরে ডুকরে কেঁদে উঠলো। তুই আমাকে বল বাবা, বল কি তোর পরিচয়, কি তোর বাবা, কি তোর মা, কি তোর পরিচয়, তুই আমাকে বল বাবা। আমি পরিচয়হীন এক পক্ষজিত উল্কা। আমি আকাশের মধ্যে ঠিকরে পড়েছে মাটির পৃথিবীতে। আমার এই সমাজে আমার মাঝে মাত্র পরিচয়। আমি জানো কর্ণ! কর্ণ, কর্ণ, করি করি, আমি তোকে কোথাও যেতে দেবো না। আমি তোকে কোথাও যেতে দেবো না। তা হয় না মাসে, তা হয় না। এই সারা দুনিয়া আমি কর্ণ করে খুঁজে বেড়াবো আমার মায়ের। যদি সে রাক্ষসে মাকে আমি খুঁজে পাই, সে রাক্ষসে মাকে আমি পরশুরামের মতো হত্যা করবো। না রে কর্ণ, না। যে মা 10 মাস 10 দিন অসহ্য যন্ত্রণা সহ্য করে তোকে জন্ম দিয়েছে, তাকে হত্যা করেছে মহা সে মা তো একটি বাড়ির জন্য ভাবলো না আমার কথা। যে পরিচয় নেবে বেঁচে থাকবো তুই বলতে পারো? কেন রে কর্ণ? তুই আমার পরিচয়ে আমার সন্তান হয়ে এখানে বেঁচে থাকবি। জন্মবধি পাইনি মায়ের একটু পরশ, মায়ের স্নেহ। কোকিল শাবকের মতো মানুষ হয়েছি কাকের বাসায়। কর্ণ, কিন্তু আজ আমি তোমাকে ছাড়বো না মাসি। আজ তোমাকে বলতে হবে ওই ময়ূর হালদার কেন তোমাকে বাড়িতে করে রেখেছে। বলবো বাবা, তোকে আমি সব বলবো। ওই তো মাসি, ও মাসি, ওই তো কাল আসছে। চল চল, তুই আমার সঙ্গে ভেতরে চল, তারপর ওখানে বসে বসে তোকে আমি সব বলবো। চল, ভেতরে চল কর্ণ। মাসি, কর্ণ, স্মৃতি হয়ে তারে কি কখনো ভোলা যায়? মায়ের স্মৃতি হয়ে
সারা শব্দ পাচ্ছি না কেন? তা কাউকে নিয়ে কেটে পড়লো নাকি? কিন্তু যার তো কোনো পথ নেই। এই রকেট বুলেট, বলো গুরু। তা মাসিকে দেখতে পাচ্ছি না কেন? কাল মাসি সারা রাত ধরে জেগেছে, তাই হয়তো ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, ঘুমোচ্ছ ঘুমো, কিন্তু তোরা একটা কথা মন দিয়ে শোন রকেট বুলেট। বলো গুরু। শুনলাম আগামীকাল অমল মাস্টার মেয়ে শিউলির বিয়ে। তাই আমি চাই না আমার কামনার ফুল অন্য কোনো ফুলদানিতে গিয়ে শোভাবর্ধন করুক। আমাদের কি করবে গুরু? বিয়ের আগে শালিকে তুলে এনে তারপর প্রথম ফুল সজ্জা করব আমি। সারা রাত্রি ধরে চুষে চুষে খাবো, প্রথমে তুমি, তারপর আমরা। তারপর অর্থবিত অবস্থায় শালিকে ফেলে দিয়ে আসবি ওই শালা অর্জুন সামন্তের বাড়ির উঠোনে। 3 বছরের জন্য পড়তে কলকাতায় চলে যাচ্ছি আমি, কিন্তু যাবার সময় দাদার সঙ্গে দেখা হলো। জানি না অন্ধকার জেলে সেলের ভেতরে বসে দাদা নীরবে নিভৃতে কত কষ্টটাই না পাচ্ছে। অর্জুন, তোকে ভাবতে হবে না অর্জুন। সে যদি নিরপরাধ হয় একদিন বাড়ি ফিরে আসবেই। কিন্তু দাদাকে ভুলে আমি কি করে কলকাতায় গিয়ে থাকবো বাবা? থাকতে তোকে হবে অর্জুন। আমার সমস্ত জমি জায়গা বিক্রি করে তোকে পড়তে পাঠাচ্ছি, নইলে আমার সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। আর কলকাতা যাওয়ার সময় তুই যদি মন খারাপ করিস তাহলে বাড়িতে আমি একা কি করে থাকবো রে বাবা? তুমি খুব সাবধানে থাকবে বাবা। সে তোকে- আর হ্যাঁ, সন্ধ্যার পর একা বাড়ির বাইরে বেরোবে না। সে তোকে বলতে হবে না। তুই মন দিয়ে পড়াশোনা করিস, তোকে সকলের চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিতে হবে গরিবের ছেলেরাও মানুষের মতো মানুষ হতে পারে। তোমার প্রাণ ঢালা আশীর্বাদ আমার একমাত্র পাথেয় বাবা। আমি যেন তোমার স্বপ্নকে সার্থক করতে পারি। নিশ্চয়ই পারবি অর্জুন। হ্যাঁ, ব্যাগটা আমাকে দে, আমি তোকে পাকা রাস্তা করে দিয়ে আসি। বেশ, তাই চলো বাবা। আমাকে যেতে যখন হবে আর আমি দেরি করবো না। তুমি কোথায় যাচ্ছ অর্জুন? কোথায় যাচ্ছি তা তোমার জেনে কি লাভ শিউলি? নিশ্চয় তুমি আমার উপরে অভিমান করে চলে যাচ্ছ। যাওয়াটা কি আমার অন্যায় শিউলি? আমি তোমাকে আগেই বলেছিলাম, যা কোনোদিন হবে না, যা হবার নয় তা নিয়ে আমাকে মিথ্যে স্বপ্নের বিভোর করতে চেয়েও না। অর্জুন, এই গায়ে হলুদ অবস্থায় কেন তুমি পুরনো স্মৃতি মনে করিয়ে দিতে এসেছো শিউলি? আমাদের পবিত্র ভালোবাসার অমর্যাদা হতে দেব না বলে? তা হয় না শিউলি। এখনই তুমি বাড়ি ফিরে যাও, সকলে তোমাকে খোঁজাখুঁজি করবে। করো। এই গায়ে হলুদ অবস্থার সকলের অজান্তে সমস্ত স্মৃতি মুছে দিয়ে আমি আমার মনের মানুষের কাছে চলে এসেছি অর্জুন। না, তুমি ভুল করো না শিউলি। আমি গরিবের ছেলে। তোমার মা বাবার পছন্দ করা পাত্রকে বিয়ে করলে তুমি অনেক সুখী হবে। জেনে শুনে কেন তুমি দুঃখের অন্যয় ডুব দিতে চাইছো? তুমিই তো আমার সুখের সাগর অর্জুন। তাই তো আমি আমার স্বপ্নে দেখা বরমাল্য তোমার গলাতেই পরাতে চাই। শিউলি, তুমি ফুলেতে যেমনি গন্ধ থাকে, সুরেতে যেভাবে ছন্দ থাকে, ফুলেতে যেমনি গন্ধ থাকে, সুরেতে যেভাবে ছন্দ থাকে, তেমনি করে আমরা দুজন
কলকাতায় চলে যাচ্ছি। চলো আমাকে সঙ্গে নিয়ে চলো। এখন তুমি বাড়ি ফিরে যাও শিউলি। 3 বছর পর ফিরে এসে সামাজিক মর্যাদায় আমি তোমাকে বিয়ে করবো। না, তোমাকে ছেড়ে আমি কোথাও যাবো না। শিউলি, তুমি তুমি যদি আমায় এত ভালোবাসো তাহলে কি চাও না আমার ভবিষ্যৎ আলোর জগতে বর্ণময় হয়ে উঠুক? হ্যাঁ গো হ্যাঁ, স্ত্রী চায় তার স্বামীর ভবিষ্যৎ স্নিগ্ধ জ্যোৎস্নার আলোয় আলোকিত হয়ে উঠুক। তাই কলকাতা তুমি নিশ্চয়ই যাবে, কিন্তু যাওয়ার আগে তুমি আমার সিঁথিতে পরিয়ে দাও তোমার এই ভালোবাসার সিঁদুর। সবাই জানো তুমি আমার স্বামী আর আমি তোমার স্ত্রী। নাও পরিয়ে দাও। তাই দাও। মাথার উপর আছে উদীয়মান সূর্যদেব, আর সামনে রয়েছে অগণিত মানব দেবতা। সকলকে সাক্ষী রেখে আমি তোমার স্মৃতিতে পরিয়ে দিলাম আমি আমার ভালোবাসা। আমি আছি সাথে, আমি আছি সাথে, এ কথা হাতে দেখি হাতে, পানি কেন তুমি গাতে, তুমি একা, আমি আছি সাথে, তুমি একা, আমি আছি সাথে, আমি আছি সাথে, আমি আছি সাথে। ভোট দিন, ভোট দিন, ওই মাদারকে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ওই মাদারকে ভোট দিন। অমল মাস্টার দূর হটো, দূর হটো, দূর হটো। বাবাই অমল মাস্টার দূর হটো, দূর হটো, দূর হটো। এবার ভোটে জিতবে কে? ওই মাদার আবার কে? এবার ভোটে জিতবে কে? ওই মাদার আবার কে? বন্ধুগণ, আজকের এই পথসভায় কিছু বক্তব্য রাখছেন বুলেট মজুমদার। বন্ধুগণ, এই ধাপ্পাবাই ঠকবাজ অমল মাস্টারকে আপনারা কেউ একটি ভোট দেবেন না। আমার আপনাদের সকলের জনদরদী বন্ধু মঈন হালদারকে ছাতা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন এবং আপনার এলাকা অব্যাহত রাখুন। এবার পথসভা বন্ধ কর, চেয়ে দেখ বিজয় সামন্তর বাড়ির দিকে। তাই তোরে লোকে এই যে দেখি লাল টকটকে একটা শিউলি ফুল, একেবারে সদ্য ফোটা কাটাবিহীন। তাই তো চল, হাতে একটাও কাটা ফুটবে না। ভোট দিন, ভোট দিন, ভোট দিন। অমল মাস্টারকে ভোট দিন। পঞ্চায়েত ভোটের দিন, কলম চিহ্নে ভোট দিন। পঞ্চায়েত ভোটের দিন, কলম চিহ্নে ভোট দিন। অমল মাস্টারকে কলম চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। চাল চোর, গম চোর, মুনাফাখোর, মহিমালদার দূর হটো, দূর হটো, দূর হটো। কমপোর নাই দর্শক, ওলা সালদারের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। 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 শাস্তি চাই, ইডিয়েট অমল মাস্টারের দল। তাই কলকাতা থেকে বাচ্চা গুন্ডাকে এনে আমার পিছু লাগিয়ে রেখেছে, কিন্তু কে ওই বাচ্চা গুন্ডা? পুলিশ চিরুনি তল্লাশি করেও ওই বাচ্চা গুন্ডাকে অ্যারেস্ট করতে পারছে না। কেন 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 কেন? আপনি আমাকে 7 দিন সময় দিচ্ছেন, 7 দিনের মধ্যে যদি আমি ওকে অ্যারেস্ট করতে পেরেছি পুরস্কার নামে ছাড় দেবে স্যার। দেখি ভজনলাল, প্যান্টটাকে ঠিক করে পড়তে পারছিস না? আরে দেখতে পাচ্ছিস না এখানে কত ভদ্র মহিলারা বসে আছেন? আপনার সিপাইটা বেশ রসিক দাঁড়ানো বলতো। হ্যাঁ, যে কথা বলছিলাম, একটা আসামি জেল ভেঙে পালিয়ে গেল, থানায় আপনারা ডিউটি করেন না বাড়িতে ঘুমিয়ে থাকেন? ঘুমাবার কি উপায় আছে স্যার? সারা রাত জোর গুন্ডাদের পিছনে ছুটতে ছুটতে সারা দিন রাত সব কেটে যায়। হ্যাঁ, যে কথা বলছিলাম, দিন কয়েকের মধ্যেই এই এলাকায় একটা খুন হতে পারে। আবার কাকে খুন করবেন স্যার? ওই ইডিয়েট অমল মাস্টারকে। সে কি স্যার?
অমল মাস্টারের মতো মহান মানুষকে আপনি খুন করবেন? না খুন করলে আমি ভোটে জিততে পারবো না দারোগাবাবু। সে আপনি যেটা ভালো বুঝবেন করবেন। এই ভোজনলাল, তুই থানায় গিয়ে অপেক্ষা কর, আমি একটু পরে আসছি। ঠিক আছে স্যার। জানেন স্যার, এই মাত্র থানা থেকে শুনে এসেছি অমল মাস্টারের মেয়েরাই বিয়ে, কিন্তু সকাল থেকে তাই খুঁজেই পাওয়া যাচ্ছে না। মেয়েটাকে নিশ্চয়ই বাচ্চা গুন্ডা কিডন্যাপ করছে। আচ্ছা গুন্ডা কিডন্যাপ করেনি দেখ, সে এখন এই পলাশ সরকারের লালসার খাঁচায় বন্দিনী হয়ে রয়েছে। আর সন্ধ্যার পর সেই মালকে আমি একেবারে পয়মাল করে দেবো রে। এই না হলে আমার ছেলে। শোন পলাশ, আমি অনেকদিন কচি মুরগির মাংস খাইনি। যদি পারিস তো আমার জন্য বেশ নরম নরম দেখে 2-4 পিস রেখে দেবে। বাবু, আপনার নামে থানায় অনেকগুলো কমপ্লেন জমা হয়েছে। কি বললেন? আমি মহিম হালদারের ছেলে, আর আমার নামে থানায় কমপ্লেন? স্টুপিড রাস্কেল দারোগা কথা কর। কি? আমার গাড়ি চল, আমি দারোগার সভাপতি সহ। আমি তোমাকে ছাড়ুন না দারোগাবাবু, ও ছেলে মানুষ, ভুল করে যদি কোনো মেরেই থাকে। এই নিন, এই টাকাটা আপনি পকেটে রাখুন। কি যে বলেন না স্যার, আপনি হচ্ছেন মহান মানুষ। একটু পায়ের ধুলো দিন স্যার। আপনি কিছু মনে করলেন না তো স্যার? কি যে বলেন না পলাশ বাবু, আপনি আমার এই গানটা একটা চোর বললেও আমি আরো খুশি হতাম। আসি স্যার, নমস্কার। নমস্কার। আসছি স্যার, নমস্কার। টাকা কি জিনিস তুই দেখলি বলাস? আমার যা টাকা আছে সারা জীবন ওই মেয়ে মানুষ আর মদ নিয়ে ফুর্তি করলেও শেষ করতে পারবে না। অনেক কিছু টাকা আমি দরিদ্র নরনারায়ণ সেবা করার জন্য আমি নিয়ে এসেছি মহিমাল্লা। কে তুমি? পুলিশটাকে ধরার জন্য হন্য হয়ে ঘুরছে। সরকার যার মাথার মূল্য রেখেছে 5 লাখ টাকা। আমি সেই সমাজ বিরোধী কুখ্যাত ক্রিমিনাল বাদশা। তুমি আমার বাড়িতে কেন বাবা? আরে প্রজাপ দিয়ে শুরু করে এলাকার সমস্ত গরিবের রক্ত শোষণ করে যে কালো টাকার পাহাড় আপনি জমিয়েছেন, সেই টাকা আমি নিয়ে যেতে চেয়েছি মহিমালদা। টাকা নিয়ে আসো, যান। জলদি আসুন। দেরি কর, সারি কেন? যান। আমার কাছে যে একটা পয়সা নেই বাচ্চা। নেই বললে কিনা আমি শুনবো না। দেখছেন না আমার 2 হাতে ধরো পিস্তল, এই ট্রিগার টিপে আমাদের বাবা ছেলের ডেড বডি মাটির মধ্যে লটিয়ে পড়বে। যান, এখন নিয়ে আসুন টাকা। কিন্তু এই বছর বন্যার সময় আমার ড্যাড সমস্ত টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সব দান করে দিয়েছে। তাই নাকি? তোমার বাবা দেখছি একেবারে দানবীর হরিশ্চন্দ্র হয়ে গেছে। কি করবি তুই? কি করবি? আগামীকাল আমার সমস্ত টাকা ব্যাংকের লোকার থেকে এনে আমি তোমাকে দেব। ঠিক আছে, আজ আমি যাচ্ছি। আগামীকাল যদি খালি হাতে যেতে হয় তাহলে তোমাদের বাপ ছেলে মাথার কুলিগুলো ফেটে চৌচির করে দেব। আমি আর
সহ্য করতে পারছি না কবিতা। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের বিদ্রুপের চাবুক আর আমি সহ্য করতে পারছি না। ভেঙে পড়ো না, এত চিন্তা করলে তুমি বাঁচবে কি করে? আর আমি বাঁচতে চাই না কবিতা, আর আমি বাঁচতে চাই না। জানো, আমি যখন ওই রাস্তা দিয়ে স্কুলে যাই তখন সবাই আমার দিকে আঙুল তুলে বলে ওই হচ্ছে অমল মাস্টার, যার মেয়ে বিয়ের দিনে বাড়ি থেকে বেরিয়ে ভুল আমি করেছি। শিউলি অনেকদিন আগে আমাকে বলেছিল সে একজনকে ভালোবাসে। কি বলেছিল? তুমি এই কথা আমাকে বলোনি কেন? কেন তুমি এই কথা আমাকে আগে বলোনি? আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ নেই। না গো না, তুমি এমন অলক্ষণে কথা বলো না গো। আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে কবিতা, আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে। যার জন্য, যে মেয়েটার জন্য আমি সবার কাছে গর্ব করতাম, সে যে অমল মাস্টারের মুখে চুলকানি তুলে গিয়ে সকলের মাথা নিচু করে চলে যাবে, আমি ভাবতে পারছি না। এখন আর কেটে কি হবে বন্ধা? যা হবার তা তো হয়ে গেছে। মেজ বৌমা, কমল যে এত বড় হীন কাজ করবে আমি তো কখনো স্বপ্নেও ভাবতে পারিনি বর্দা। তুই কি বলছিস? আমি যা সত্যি তাই বলেছি দিদি। আমি আগে তোমাদেরকে কতবার নিষেধ করেছিলাম, আমার কথা শুনেছিলে? শোনোনি তো আমার কথা তখন? মেজ বৌমা, এখন হলো তো, এখন আমাদের সবার মুখে চুনকালি মাখিয়ে দিয়ে বাড়ি থেকে চলে গেল তো। না, ও কথা তুমি বলো না, ও কথা তুমি বলো না মেজ বৌমা, আমি আর সহ্য করতে পারছি না। আমাদের কান্নাই তো সবেমাত্র শুরু বর্তা। শিবরা অনেকদিন আগে সাবধান করে দিয়েছিল, কিন্তু তোমরা তার কোনো কথা শুনতে চাও না। বিমল, ওদের দুজনকে তোমরা আদর দিয়ে বাদক তৈরি করেছো। নইলে এত বড় জঘন্যহীন কাজটা করতে ও সাহস পেত। বিমল, তাই যদি সত্যি হয় তাহলে ওদের দুটোকে যদি আমি চোখের সামনে যেদিন পাবো সেদিন তাকে আমি ওদের জন্য আমি সংসারে বদনামের গালে হবো না, বদনামের। শোনো বৌদি, আমার সম্মান বলে যখন কিছুই রইল না, তোমাদের সঙ্গে আর আমি একসঙ্গে থাকতে চাই না। আমি আর কি বলবো ভাই, তুমি তো আর আগের মতো এখন ছোটটি না, অনেক অনেক বড় হয়েছো। এখন তুমি নাম করে প্রফেসর। তাই তোমরা যা ভালো বুঝবে তাই করবে। এতে আমাদের কোনো আপত্তি থাকবে না, কোনো আপত্তি থাকবে না। তুমি দেখলে তো শিবরা, সত্যি কথা বলতে দাদা বৌদি কেমন আমার উপর অভিমান করে চলে গেল। ওরা যা ভাবে ভাবুককে। এই বিপদ, তুমি বলো তো আমাকে শাড়ি পরে কেমন লাগছে? তুমি তো একবার আমাকে বললে না। খুব সুন্দর বানিয়েছে শিবরা, তোমাকে দেখে মনে হচ্ছে এই রায়বাড়ির উপযুক্ত বধূ। তাই নাকি? হ্যাঁ, কিন্তু আগে আমি যখন শাড়ি পরতে পারতাম না তখন তুমি বৌদি দাদা আমাকে কত কথা বলেছো, এমন পর্যন্ত তুমি আমাকে মারতেও গেছো। ভুল করেছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমাকে ক্ষমা না করে আমি পারি কখনো? কখনো পারি না। কিন্তু আমি একটা কথা ভেবে পাচ্ছি না বিমল, এই যে তুমি তোমার দাদাকে নিয়ে এত বড়াই করতে, এখন কি হলো বলো তো? আর তুমি আমাকে বলতে দিও না শিবরা, তোমার কথা না শুনে আমি মস্ত বড় ভুল করেছি শিবরা। আর আমি তোমার কাজে কোনোদিন বাধা দেবো না। আজ থেকে তোমার খুশি মতো, তোমার ইচ্ছে মতো তুমি কাজ করবে। এই তো আমার পর্যন্ত স্বামীর মতন কথা বললে তুমি। আমার আজকে না তোমাকে ভীষণ আদর করে বলতে ইচ্ছে করছে, তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটি রাঙা লাজুক হাসি।
ছাড়া কেউ নেই। কেমন এসেছো আমার সন্তান? তোমার মনে আছে শিউলি, বকুল তোলার পথে একটিবার তোমার হাত ধরেছিলাম বলে তুমি আমার গালে চড় মেরেছিলে। তাই আজ তোমার যৌবন সাগরে সাঁতার কেটে সেই চড়ের দাম আমি সুদে আসলে অসুল করে নেব। না, আমাকে যেতে দাও, আমি কিন্তু এখান থেকে পালিয়ে যাবো। কোথায় যাবে সুন্দরী? আর তোমার যাওয়ার কোনো পথ নেই। এবার এসো, তোমার ওই নধর যৌবন ভরা দেহে বসিয়ে দেবো আমার এই কামনার নখরাঘাত। আমাকে স্পর্শ করো না নরপশ। আজ আমি কিন্তু অন্য স্ত্রী, আমার স্মৃতিতে রয়েছে অর্জুনের পরানো সিঁদুর। তোমাকে বিয়ে করেছে ঠিকই, কিন্তু শুনলাম ওই লোভারটার সঙ্গে তোমার এখনো ফুলসজ্জাই হয়নি। তাই আজ এক্ষুনি তোমার সঙ্গে ফুলসজ্জা করবো আমি। আমি যদি সত্যি মায়ের সত্যি সন্তান হয়ে থাকি, তাহলে তুই কিছুতেই আমার স্বপ্ন ভেঙে করতে পারবি না শয়তান, কিছুতেই না। এখন তোমার এত স্পর্ধা জুড়ে, এবার আমি দেখবো কি করে তোমাকে রক্ষা করে তোমার ওই পীড়িতের নাগর অর্জুন সামন্ত। অর্জুন সামন্তের পরিবর্তে বলছে যে পরাশালার হ্যাঁ সর্বত্রই আমি যেখানে তোদের মতো মানে কুত্তারা করে হানাহানি সেখানে বাদশা মতো আছে পড়ে। এবার মৃত্যুর জন্য তুমি প্রস্তুত হও। এবারে তো আমাকে ক্ষমা করে দাও। আর কখনো আমি এমন করবো না, কখনো না, কখনো না। এইবারের খেলা তো আমি হেরে গেলাম। ছলে বলে কৌশলে যেভাবেই হোক তোমাকে আমার চাই 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 তোমাকে পাওয়ার জন্য এরপর আমি খেলবো শুকুনের পাশা। এখান থেকে যাবি না দেব একদম। এবার তো আমাকে ক্ষমা করে দাও। আর কখনো করবো না। আমি যাচ্ছি। সারা কুত্তার বাচ্চা এই নে তোকে দুধ আমি ক্ষমা করলাম, কিন্তু আর না। এরপর তোকে পাঠিয়ে দাও একদম জমা নয়। কোথায় যাচ্ছ তুমি? আর তোমার কোনো ভয় নেই, এবার তো নিশ্চিত করে বাড়ি যেতে পারো। কিন্তু কোথায় যাব আমি? কেন কেন তোমার বাড়িতে? কিন্তু বাড়িতে যে কেউ নেই, আমার স্বামী আমাকে বাড়িতে রেখে কলকাতায় চলে গেছে। কেমন স্বামী তোমার যে তোমাকে একা ফেলে রেখে কলকাতায় চলে গেছে? না না, এতে ওর কোনো দোষ নেই, আমি ওকে চলে যেতে বাধ্য করেছি। তাহলে তুমি এখন কার কাছে থাকবে? কেন? তোমার কাছে। আমার কাছে? তুমি তুমি আমাকে হাসালে। আমার নিজের থাকার জায়গা নেই, আবার শঙ্করাকে ডাক। আর তাছাড়া তুমি জানো আমি কে? আমার নাম শুনলে তুমি এখন আতঙ্কে ছেড়ে বলবে। তুই জানো কি আমি কে? আমি এই সমাজের ত্রাস বিভীষিকা বাদশা দস্তা। কি হলো? আমার নাম শুনে তুমি চমক করলে তো? না, বরং সাহস পেলাম, গর্বিত হলাম যে তোমার মতো এমন একজন মহান দাদার বোন হতে পেরে। এটি কি আমাকে মায়ের বন্ধনে আবদ্ধ করছে রে? এই নিষ্ঠুর পৃথিবীতে আমার আপন বলতে যেন কেউ নেই। কেঁদো না দাদা, তুমি কেঁদো না। আজ থেকে হতভাগিনী শিউলি তোমার ছোট বোন, আর তুমি হলে আমার স্নেহের বড় দাদা। ওর শিবলি ওর তুই যখন আমাকে দাদা বলেছিস তখন তোর স্থান পায়ে নয় রে বোন, তোর স্থান আমার এই বুকে। দাদা, আর যতদিন না তোর স্বামী তোকে নিয়ে এসে না চায়, তুই আমার আস্তানাতেই থাকবি। কোনোদিন কারো সাহস হবে না তোকে আমার বুক থেকে ছিনিয়ে নেবে, কখনো না, কোনোদিনও না। দাদা, জীবনে আসবে
পাচ্ছি না। 3 বছর হলো অর্জুন কলকাতায় গেছে, আজ পর্যন্ত একটি বারও আমার খবর পেল না। কিন্তু তোমাকে যে বাড়িতে রেখে গেছে, সে কোথায় আছে, কি খাচ্ছে, কেমন আছে, আমি তাও জানতে পারলাম না। জেল থেকে কন্ডম জামিন, কোনোদিন জামিন হবে না। আমার কন্ডম জামিন হবে না। জেনেছি বলতে তাই খবরটা দিতে এলাম। আমার কন্ডম কেমন অপরাধ করেছে? তোমার কর্ম যে অপরাধ করেছে তার ক্ষমা নেই। আর অর্জুন অমল মাস্টারের মেয়েকে ফুসলে নিয়ে কেটে পড়েছে। মিথ্যে কথা। আমার অর্জুন কলকাতায় পড়তে গেছে। পড়তে গেছে না মেয়ে চুরি করে নিয়ে গেছে সেটা পরে বুঝবে। এখন তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। কেন বেরিয়ে যাবো? তোমার এই বাড়িটা আমার দখল নেব। বাড়িটা কি তোদের বাপের যে তোরা দখল নিতে এসেছিস? কি বলিস? এই বিজয় সামন্ত পুরো হলেও তোদের মতো 10টা মানুষকে সে লড়তে দেবে সেই ক্ষমতা তার আছে। কি বলে রে বুলেট? অন্যায় কিছু বলিনি। যা রবি ফলদারকে কি বলবি? ভিটে বাড়ি ছিনিয়ে নিয়ে কোনোদিন ভোট পাওয়া যায় না। ভোট দিবি না? তোর বাপ দিবে না। আর বুলেট, পারতে হবে না। বুড়ো মেরে খুনের দায়ী হয়ে লাভ নেই। তবে চলে রবেট, সার ঘরে আগুন লাগিয়ে দিব। এখন শ্মশানি করবো। এই বিজয় সামন্তের দেহে তা তোরা কোনোদিনই পারবি না। পারবি না রে রবি ফলদারের পাচাটা খুঁজতে না। ও কি সত্যি সত্যি তো আমার না না, যেমন করে হোক আগুন আমাকে নেভাতে হবে। আগুন 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 আগুন। আগুন কই? কোথায় আগুন? ওই তো অর্জুনদের ঘরে আগুন জ্বলছে। কর্ণ অর্জুন এই সময় কেউ ঘরের মধ্যে নেই। বিজয়দের বাড়ির ভিতর থাকে তাহলে পুড়ে মারা যাবে। না না, যেভাবে হোক বিজয়কে বাঁচাতে হবে। বিজয় দা আমি আছি। শীত, গ্রীষ্ম, বর্ষা উপেক্ষা করে 40টা বছর ধরে আমি স্কুলে আসছিলাম। সময়টা বেশ সুন্দর কাটছিল ছেলে মেয়েদের শিক্ষাদান করে। অবসর সময়ে সহকর্মীদের সঙ্গে গল্প গুজব, হাসি ঠাট্টা, অভিযোগে কত গল্প করছিলাম। কিন্তু আজ আমার বিদ্যালয়ে চাকরির শেষ দিন। আজ আমি চাকরি থেকে অবসর গ্রহণ করলাম। কাল থেকে আমি একজন রিটায়ার্ড পার্সন, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। আমার চাকরি জীবনের ছুটি অফুরন্ত ছুটি, অফুরন্ত ছুটি। চাকরি কারো চিরদিন থাকে না স্বামী। ভালো করে জানে সবিতা, চাকরি কারো কোনোদিন থাকে না। সরকারি নিয়ম অনুযায়ী চাকরি থেকে রিটায়ারমেন্ট গ্রহণ করতে হয়। কিন্তু আমার বাকি দিনগুলো আমি কি করে কাটাবো বলতে পারো? তাছাড়া আমাদের এত বড় সংসার। সংসারের চিন্তা তুমি করো না গো। বিমল যদি আমাদের সত্যি সত্যি আলাদা করে দেয় তাহলে তোমার পেনশনের সামান্য টাকা দিয়ে আমরা দুবেলা দুমুঠো সামান্য নিশ্চয়ই খেতে পারবো। শোনো, তুমি এসব চিন্তা করো না। এখন চলো, হাত মুখ ধুয়ে দুটো ভাত খাবে। আমার যে গলা দিয়ে নামতে চায় না সবিতা, আমার যে গলা দিয়ে নামতে চায় না। নামতে কি করে নামবে? এই দুটো বাচ্চা ভাইগুলোকে কত স্বার্থ ত্যাগ করে মানুষ করে বড় করলাম। কিন্তু আমার এই দুঃখের সময় তারা একে একে সবাই চলে চলে গেল। এই অমল মাস্টার শিব করতে গিয়ে মানুষ ঘুরে ফেলেছে। এ কি বর্ধা? তুমি কাঁদছো কেন বর্ধা? কি হয়েছে তোমার? তো কোনো কথা শুনতে চাই না। কিছু হয়নি যদি তাহলে তোমরা দুজন এখানে আছে কাঁদছো কেন? বৌদি বলো, বৌদি কি হয়েছে বলো না। জানি না, দয়া করে তুই এখান থেকে চলে যা। আর কখনো কোনোদিন আমাদের সামনে আসবি না। শিউলির বিয়েতে আমি ছিলাম না বলে আমার উপর তোমাদের রাগ হয়েছে। কিন্তু তুমি বিশ্বাস করো বর্ধা, বিশেষ একটা কারণে আমি সেদিন থাকতে পারিনি। মিথ্যে নাটক করে তুই আমাকে বোঝাতে পারবি না। লম্পট জানো, আমি তোর মুখ করতে চাই।
কথার বাধ্য যখন হয়েছি তখন ওই জানোয়ার হতে পারি বর্দা, কিন্তু লম্পট নই। বর্দা নদী, তুমি তোমাকে সেগুলির মতো মানুষ করেছো। ছোট থেকে জানতাম তুমি আমার মা। তাই সন্তানের দাবি নিয়ে তোমার পায়ে ধরে অনুরোধ করছি, তোমাকে বলতেই হবে এমন অপরাধ আমি করেছি। ওই মিথ্যে মায়া কান্নায় তুই আমাদের ভোলাতে পারবি না। বংশের কুলঙ্গার তুই যদি এই বাড়ি থেকে বেরিয়ে না যা, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। আমার কঠিন পরীক্ষা তুমি করো না বর্দা। জন্ম অবধি মা বাবাকে চোখে দেখিনি। ছোট থেকে ভাবতাম তোমরা আমার মা বাবা। তাই তোমার মোরা মুখ আমি দেখতে পারবো না, তোমার মোরা মুখ আমি দেখতে পারবো না। আমার মন বলছে কমল এ কাজ করতে পারে না গো। তুমি দেখো না, তুমি ওর মুখের দিকে তাকিয়ে একবার দেখো, ওর মুখে নেই কোনো কলঙ্কের ছাপ। তুমি একবার ওর মুখটা ভালো করে দেখো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। বল চরিত্রহীন, কেন তুই আমার পবিত্র রামের মুখে কলঙ্কের কালি? বর্দা, কি হবে মারধর করে বর্দা? আর তাছাড়া এরকম ঘটনা তো ঘটতেই থাকে। ও যদি শিউলিকে নিয়ে সুখী হয় তাহলে থাক না বর্দা। আমি তোমাকে বারবার করে বলেছিলাম যে শিউলি তোমার ভাইজি, এই মেয়ের মতন। আর তুমি আমার কথা শুনেছিলে? শোনোনি? তুমি বিয়ের দিন গায়ে হলুদের পর তুমি কি করে শিউলিকে নিয়ে তুমি কলকাতায় চলে গেলে কেন? আকাশ তুমি ভেঙে পড়ো, বাতাস তুমি স্তব্ধ হয়ে যাও, বজ্র তুমি আমার মাথায় হানো। মা ধরিত্রী তুমি তো অচির হয়ে যাও। পাতালে প্রবেশ করে আমি প্রমাণ করে দিই আমি নিষ্কলঙ্ক। আমি এমন কাজ করিনি, করতে পারি না, কখনো না। কমল যে সত্যি সত্যি চলে গেল, ওকে ঠিক না। তুমি যেতে দাও। দুষ্ট গরুর চেয়ে অন্য বল ঢের ভালো। আমার মন বলছে আমার কমল এমন করতে পারে না। তুমি ভুল করছো। ওগো, কমল যদি এই বাড়িতে না থাকে তাহলে আমার পাথরের হৃদয় যে শূন্য হয়ে থাকবে। না, যেমন করে হোক আমি কমলকে ফিরিয়ে আনবো। যাসনি কমল, যাসনি, ফিরিয়ে আন। কবিতা, পদের কথা ছাড়ুন তো দাদা, পদের কথা ছাড়ুন। আর শুনুন, কমল যদি এইসব কাজ নাই করে থাকে তাহলে বিয়ের দিন ছিল না কেন বাড়িতে? তুমি ঠিক বলেছ মা, তুমি ঠিক বলেছ। আমি ঠিক ওই কথাটাই ভাবছিলাম। বর্দা, আমার মুখের দিকে তাকিয়ে আপনি কি দেখছেন? দেখছি আর ভাবছি কি ভাবছেন বর্দা? যেন সব শহর থেকে আমার মা আমার সামনে এসে দাঁড়িয়ে আছে। আমি কি বলতাম? এবারই সেই সুবর্ণ সুযোগটা আমার হাতের মধ্যে চলে এসেছে। এবার আমি তোমার সম্মানটা টুকরো করে দেবো। হ্যাঁ বর্দা, তুমি কিছু ভাবছো? ভাবছি আমি এতদিন আমি অর্থের অহংকারে আপনাকে একবারও প্রণাম করিনি। বলছি একটা প্রণাম করবো বর্দা?
বারে একবিংশ শতাব্দীর ছলনা নারী, তোমরা কত ছল চাতুরী না করতে পারো। তুই বিশ্বাস করো ভাই, আমি চরিত্রহীন নই, আমি চরিত্রহীন নই, ওটার বানানো। বিমল দেখছো দেখেছো আমার সর্বনাশ করে আমার তোমার সামনে পর্দা সাজু হচ্ছে। শিবরা, এটা আমার আশ্চর্য হওয়ার কি আছে বিমল? এটা আশ্চর্য হওয়ার কি আছে? তুই আমার তোমার বিশ্বাস নেই, তুমি দেখো আমার কি অবস্থাটা করেছে। তুই আমাকে আর ভাবছি যে সবসময় নিজের আদর্শের কথা জাহির করে যার মেয়ে কাকাকে নিয়ে বেরিয়ে যায়, সেই কোনটা সময় ভাবছি বলতে তোমাকে বড্ড বলে ভাবতে আমার ঘৃণা হচ্ছে। ঘৃণা! আরে বাহ, যে রক্তের সম্পর্ক, বাহ 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 বাহ, রক্তের সম্পর্কের চেয়ে বউই তোর কাছে বড় হলো, বিশ্বাসের জায়গা হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রে বিমল, তুই যদি আমাকে মনে করিস তাহলে দাঁড়িয়ে আছিস কেন? তুই আমাকে শাস্তি দে, তুই আমাকে এমন শাস্তি দে যা দেখে আর কোনো দাদা তার ভাতৃবধূটিকে ধর্মনাশ করতে উদ্যত না হয়। আর এই বিশ্বাসী হয়ে তুই যদি বিশ্বাস করেই থাকিস তাহলে তোর পায়ে ওই চটি জোড়া তুলে আমার তুই কালে টপে পায়, যেন আমার মুখ থেকে ঝরঝর করে রক্ত ঝরে পড়ে, ঝরঝর করে রক্ত ঝরে তখন তোমাকে আমি জুতোয় মারবো। নিজের বরটাকে এভাবে জুতো মারতে তো লজ্জা করলে না? বড়টাকে কেন জুতো মারছিল? সবিতা, তুমি বিশ্বাস করো, আমি চরিত্রহীন নই, সব বানানো, সব মিথ্যা, সব এই সংসারটাকে ভাঙাহীন চক্রান্ত, এই সংসার থেকে একটা চক্রান্ত। তুমি তো আমাকে জানো, তুমি তো আমাকে আর কত ছলচাতুরি করবি শিপ্রা? বিমল, তোদের দুই ভাইয়ের প্রতি আমি যদি ছোটবেলা থেকে সেই মাতৃস্নেহে লালন পালন করে থাকি, মায়ের সুধা না দিয়েও যে মাতৃস্নেহ আমি তোদেরকে দিয়েছি, যদি আমরা তোদের পিতা মাতার মতো বড় করে থাকি, তাহলে এর প্রতিফলন তোরা একদিন পাবি। ওদের তুমি অভিযোগ দিও না সবিতা, ওদের ওরা যে অবোধ শিশু, তাই সন্তান তার বাবা মাকে যতই লাথি ছাতা পেটাক না কেন, তবুও তাদের পাপ হয় না, তবু তাদের পাপ হয় না। কেন না আমাদের উপযুক্ত পাওনা আমরা পেয়ে গেছি, আমরা আমাদের উপযুক্ত পাওনা পেয়ে গেছি। মনের কথা কানে বলিয়া এমন করি ছিল একটা এমন করি ছিল বরটাকে বললাম আমাকে অভিশাপ না দিয়ে বরটা আমাকে আশীর্বাদ করে গেল, তবে কি আমি আমার সব
যেন কেমন এলোমেলো হয়ে যাচ্ছে চিত্রা। আমি আর ভাবতে পারছি না, আমি আর ভাবতে পারছি না, আমি আর ভাবতে আরে আরে শোনো 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 আমি 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 তোমার মনের ভেতরে যে বিষ ঢেলে দিয়েছি সে বিষ থেকে তুমি কখনো সারা জীবন কেটে যাবে আর তল্লাশি করতে করতে কিচ্ছু খুঁজে পাবে আর আমি পলাশের সাথে চলে যাব সেই পুরীর সমুদ্রে সৈকতে। দেবাশিপ্রা, তুমি যে একেবারে হাসির ঝর্ণা বইয়ে দিচ্ছ। আমার সাথে কথা বলতে যাও তো। আরে রাগ করো না শিপ্রা, আরে তুমি তো জানো সামনে ইলেকশন, তাই আমাকে প্রতিদিন মিটিং মিছিলে যেতে হয়। আর আমি একটু ফটিক জলের জন্য ওই আকাশের দিকে যে হা করে তাকিয়ে বসে থাকি, সেটা কি তোমার একবার মনে পড়ে না বুঝি? আর তোমাকে বেশি দিন অপেক্ষা করতে হবে না। হ্যাঁ সে যাক, তা তোমার কাজটা কত দূরে গিয়েছে? কমপ্লিট হয়ে গেছে, যাকে বলে একদম কিস্তিমাত। এই শোনো শোনো, বাদ দাও তো সব কথা। তুমি আমাকে কবে নিয়ে যাবে বলো না। ভোটটা হয়ে গেলে সামনের সপ্তাহতেই আমি তোমাকে নিয়ে যাবো। সত্যি বলছো? আমি কিন্তু তৈরি হয়ে থাকবো, মনে থাকে চাই না। সত্যি সত্যি কি তুমি ওখানে ফ্ল্যাট কিনেছো? তবে কি আমি তোমায় মিথ্যে কথা বলছি শিপ্রা? পুরীতে গেলেই তুমি দেখতে পাবে তোমার নামে ফ্ল্যাটের নাম দিয়েছি